শ্রীবন্ধুবাসীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত শ্রীবন্ধুবাসী, এই পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রীবন্ধের অন্যতম সমন্বয় কমিটির সদস্য, শ্রীবন্ধ শাখার সমন্বয় কমিটির অন্যতম সদস্য জনাব রুহুল আমিন। জনাব রুহুল আমিনকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। এই মেয়ে তো ক্যামেরা যায় না ভাই, এই মেয়ে কোনো ক্যামেরা যায় না। আমার বাকি লোকগুলো কই? এক মাগি যাওয়া আছে খালি প্রিয় উপস্থিতি, প্রিয় গাছসভা শ্রীবন্ধের সংগ্রামী উপস্থিতি, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? আমার সালাম দিবেন। আজকে এই আয়োজন গত 17 বছর পর হচ্ছে। আজকের আয়োজনটা মূলত কিসের? আগামী 12 ফেব্রুয়ারি ভোটের আয়োজন। আসলে এই গত 17 বছরে অনেক কিছু ঘটে গেছে, অনেক গল্প বাংলাদেশের লেখা ইতিহাসের মধ্যে হয়ে গেছে, জানেন না আপনারা? আমি যদি সেই গল্প করতে যাই আজকে, ইনশাআল্লাহ সারা রাত শেষ হবে না। আমি সেই গল্প আপনাদের একটা একটা করে শোনাবো। গত 15 বছরে আমি পৃথিবীজুড়ে আন্দোলনের এই শ্রীবন্ধন উপজেলায় একমাত্র হয়তো সংগ্রামী ছিলাম, যে প্রতিটি স্তরে, প্রতিটি জনপথে, প্রতিটি বাজারে, প্রতিটি দোকানে, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় আমার আওয়াজ সমুন্নত রেখেছিলাম। আপনারা অনেকেই জানেন, তো আমি সেদিকে যাব না। ইনশাআল্লাহ এই গল্প আমি পরে করব। আজকে আপনাদের একটা কথা স্মরণ করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা বলেছি সংগ্রামী জনতা, কে আপনারা? সংগ্রামী জনতা। পাশাপাশি আপনারা এই শ্রীবন্ধর খানসভার এক ইঞ্চির মালিক, জানেন আপনারা? আপনাদের এই মালিকানা ফিরে নেওয়ার দিন আগামী 12 ফেব্রুয়ারি। আর সেই মালিকানা ফিরিয়ে নিতে হলে এই 11 দলীয় জোটের পক্ষে আপনাদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে হবে। ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে শ্রীবন্ধের খানসভায় আপনি আপনার প্রতি মোল্লা চাচাকে ইনশাআল্লাহ এমপি পদে পদোন্নতি করবেন তো? ইনশাআল্লাহ আবার দেখা হবে রাজপথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জ্ঞাপন করছি সংগ্রামী উপস্থিতি, ধন্যবাদ জ্ঞাপন করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রীবন্ধনের সমন্বয় কমিটির অন্যতম সদস্য জনাব রুহুল আমিনকে। সংগ্রামী শ্রীবন্ধবাসী, এই পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিনাজপুর জেলা শাখার সাবেক সম্মানিত সভাপতি ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন জনাব মাইনুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচন জনসভার সম্মানিত সংগ্রামী সভাপতি, শ্রীবন্ধের উপজেলা শাখার সম্মানিত আমির জনাব রাশিদুল হক ভাই, আজকের নির্বাচনী সভার 11 দলীয় জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীবন্ধের খানসভার কৃতি সন্তান, সাবেক জেলা আমির, শ্রীবন্ধের উপজেলা শাখার
সম্মানিত উপস্থিতি, সংগ্রামী চিরিবন্দরবাসী, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের চিরিবন্দর উপজেলা শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ বুলবুল। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের চিরিবন্দর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি ফয়জুল্লাহ বুলবুল। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم والذين لا يشهدون الزور. আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি ইনসাফের জন্য মানুষের আহাজারি আর কান্নাকাটি ঠিক না। আগামী দিন এই দেশ হবে ইনসাফের দেশ, ন্যায় নীতির দেশ, ঠিক না? আমরা সকলে চাই, সেজন্য দেখেন মানুষের সমুদ্র সমুদ্রে পরিণত হয়ে গেছে মা, ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা আল্লাহর বান্দা হতে চায় তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না। সামনে ইলেকশন আসতেছে, 500 টাকার বিনিময়ে আপনি মিথ্যা সাক্ষ্য দিবেন? যদি মিথ্যা সাক্ষ্য দেন, বিশ্বাস করেন আপনার ওই নেতার মাধ্যমে যতগুলো জুলুম অন্যায় অবিচার হবে সবগুলোর দায়ভার কিন্তু আপনার কাঁধের মধ্যে যাবে। এজন্য আগামীতে কোনো চাঁদাবাজ, কোনো জুলুমবাজ এরা সংসদে যাইতে পারবে না, ঠিক না? যদি সংসদের ভিতরে ন্যায় নিষ্ঠা চায় তাহলে দাঁড়িপাল্লার বিকল্প নাই, ঠিক না? এজন্য আমাদেরকে সকলকে সজাগ থাকতে হবে। যদি দেশের ভিতরে যদি শৃঙ্খলা বজায় থাকে তারপরে ইনশাআল্লাহ ন্যায়ের বিরুদ্ধে থাকবো, বিশৃঙ্খলা হলে তারপর আমরা ন্যায়ের পক্ষে থাকবো, ঠিক না? দ্বিতীয় কথা হলো, আমরা ভোটের আগে অনেকে 1 কাপ চায়ের বিনিময়ে 500 টাকার বিনিময়ে আমরা বিক্রি হয়ে যাই। একটা ছাগলের দাম যদি 5,000 টাকা হয়, আপনি আপনার দাম 500 টাকা কেন বলে বলেন? এজন্য খেয়াল রাখবো, ভোটের আগে 500 টাকা দিয়ে কখনো বিক্রি হবে না, ঠিক না? এবার জনগণ চায়, ইনসাফ চায়, 500 টাকা চায় না, ঠিক না? আমার কথা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে রাজাকার, ঠিক না? শুনে পাচ্ছি না 1991 সালে রাজাকার না হলে তারা সরকার গঠন করতে পারতো না, ঠিক না? আবার আমাদেরকে বলা হচ্ছে রাজাকার। একদল কিন্তু রাজাকার বলে কিন্তু দেশ ছোড়া হয়ে গেছে, ঠিক না? এবার ইনশাআল্লাহ আবার যদি রাজাকারের মতো বিভিন্ন প্রকার কথাবার্তা আসে, ইনশাআল্লাহ তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হবে, ইনশাআল্লাহ, ঠিক না? আগামী দিন ইনশাআল্লাহ এই বলে দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলতে চাই আমি, যারা আমাদেরকে বলতেছে, আরেকটা দল আমাদেরকে বলতেছে গুপ্ত, আমরা নাকি গুপ্ত। শুধুমাত্র দেশের বাইরে থেকে এসে আমাদেরকে যখন গুপ্ত বলে তখন আমাদের হাসি পায়, ঠিক না? ইনশাআল্লাহ আগামী দিন ন্যায়নীতির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ থেকে দাঁড়িপাল্লার বিকল্প আমরা আর দেখতে চাই না, ঠিক না? ইনশাআল্লাহ আগামী দিন আপনারা বাংলা ভাইকে সংসদে নিয়ে যে মুসলিমদের আমাদের কান্না সকলেই তাদের পূর্ণভাবে পর্যন্ত পৌঁছাতে চায়, ঠিক না? এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারিয়ে দেবে ভাই আমাদের তৃতীয় নির্বাচনে 11 জাতীয় দল থেকে আমি এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি সমাবেশের সম্পাদক আজিজা সুলতানা। আমার এলাকা কিন্তু এখানেই 9 নম্বর ইউনিয়নে। আমি অবশ্য দিনাজপুরে ঢাকাতেও থাকি। তা আমি আসছি শুধু আপনাদের টানে, আমার জন্মভূমির টানে এখানে। আর আপনারা আগত বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে যে যারা আসছেন কষ্ট করে এখানে আমাদের স্টেজে শ্রদ্ধেয় ভাজন সবাই 11 জনের নেতৃবৃন্দরা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখে আমি আরো ভালো হয়ে গেছি, আরো ভালো লাগছে আমার। অনেক
আমরা বাংলাদেশের নাগরিক। এই ভোট হচ্ছে আমাদের পবিত্র, প্রতিটা মানুষের পবিত্র আমানত। আমাদের আমানত কি আমরা খেয়ানত করতে চাই? আমাদের আমানত কি আমরা বিক্রি করতে চাই? আমরা কি আমাদের দেশে চাঁদাবাজি চাই? আমরা কখনো চাঁদাবাজি চাই না। আমরা সব সময় সবাই মিলে ভালো থাকতে চাই। আপনারা কি চান? ভালো থাকতে চান না? যাই হোক, আপনারা আসছেন কষ্ট করে, প্রিয় ভাই বোনেরা সবাই আপনারা আসছেন, এই জন্য আমার অনেক ভালো লাগছে। আমরা সবাই ইনশাল্লাহ আমরা আফতাব মোল্লা চাচাকে ভোট দিয়ে সামনের 12 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা সংসদে দেখে ইনসাফের বাংলাদেশ চাই। আপনারা কি চান? ইনশাল্লাহ আমরা জিতবো, ইনশাল্লাহ আমরা সংসদে নিয়ে যেতে পারবো আফতাব মোল্লাকে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা কি থাকবেন 12 তারিখ পর্যন্ত? আপনারা সবাই সজাগ থাকবেন, প্রতিটা কেন্দ্রে কোনো রকম যেন দুর্নীতি না হয়। আমরা যদি দুর্নীতি দেখি কাউকে ছাড় দিব না। আপনারা রাজি আছেন? আপনারা কি 500 টাকায় বিক্রি হবেন? কখনোই না। 500 টাকায় বিক্রি হয়ে আমরা কিন্তু কখনোই আমাদের নিজের অধিকার বিক্রি করতে চাই না। 17 বছর ফ্যাসিবাদী সরকারের আত্মার পরে আমরা একদম সব নিস্তেজ হয়ে গেছি। আমরা ভোট দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছি, আমরা কথা বলার অধিকার হারিয়ে ফেলেছি। আমরা আর এই ফ্যাসিবাদ সরকারের শাসন চাই না। আপনারা কি চান? আমরা চাই না। আমরা ইনসাফের বাংলাদেশ গড়ানোর জন্য আমরা নতুন মুখ চাই। 30 বছর আওয়ামী লীগকে দেখেছি, 15 বছর বিএনপিকে দেখেছি, 9 বছর জামাতকে জাতীয় জগৎকে দেখেছি। এবার আমরা জামাতকে দেখতে চাই। আমরা এবার কিসে ভোট দিব? দাঁড়িয়ে পাল্লায়, দাঁড়িয়ে পাল্লায়। সবাই বলে আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইনসাফের বাংলাদেশ গড়বো। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন। আমরা এটাই কাম্য করব। আমাদের 4 আসনে দেখেন কোনো কিছু উন্নতি হয়নি, এতটা কোনো কিছু। আমরা চাই উন্নতি করতে, আমাদের এলাকাবাসী আমাদের এলাকাটা একটা মডেল টাউন করতে চাই। আপনারা কি চান না? যাই হোক, আপনাদের সঙ্গে বসে আমার অনেক ভালো লাগছে, যেহেতু এটা আমার নিজের এলাকা। আমার বাবার বাড়ি হচ্ছে 9 নম্বর ইউনিয়নে। আমার বাবা কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, আব্দুল আজিজ নাম। 9 নম্বর পশ্চিম সুরের বাসা আমার। এটা আমার বাবার এলাকা। আপনারা আমার সবাই আপনজন, বাপ চাচা ভাই বোন সবাই আমার আপন, ঠিক না? এই জন্য কিন্তু এই দাবি নিয়ে আমি বলতেছি যে আপনারা এবার দাঁড়িপাল্লাকে ভোটটা দেন। যে একবার দেখেন, নতুন মুখটা উঠান, দেখেন যে আমরা উন্নয়ন করতে পারছি কিনা। তো যাই হোক, আমার আরো শ্রদ্ধে ভাজনেরা সবাই বসে আছেন, ওনারাও বলবে। আপনারা কষ্ট করে আসছেন, বসে আছে। আপনারা দাঁড়িপাল্লায় ভোটটা অবশ্যই দিবেন। আমরা বিক্রি হব না। আমাদের পবিত্র আমানত এই ভোট আমরা ন্যায্য জায়গায় দিব, নাকি বলেন? আবারও আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার সযোদ্ধা প্রিয় ভাই বোনেরা, আপনারা নিজ হাতে থেকে আগত আসছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জ্ঞাপন করছি আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি শ্রমিক বিভাগের জনাবা আজিজা সুলতানাকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য সবিনত করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দিনাজপুর শহর শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট আফসার আলী শাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট আফসার আলী শাহ। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوموا قوامين بالقسط وقال أيضا يا أيها الذين آمنوا كونوا مع الصادقين صدق الله العظيم। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি
শ্রীবন্দর থানার কৃতি সন্তান অত্র উপজেলার সম্মানিত আমির আমাদের রাশেদ ভাই মঞ্চেও উপস্থিত আছেন। আজকের এই বিশাল জনসমুদ্রের এই জনসভায় সম্মানিত বিশেষ অতিথি শ্রীবন্দর খানসামার কৃতি সন্তান সৈনিক কাফেলা বা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের প্রিয় ভাই জনাব রাজিবুর রহমান পলাশ ভাই, মঞ্চে উপস্থিত 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আজকের এই সংগ্রামী সমাবেশ, সবাইকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? একটু মানে ঠান্ডা লাগে নাকি? কষ্ট করতে রাজি আছেন তো? কয় ঘন্টা? যত রাত চলুক নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত সমাবেশ, আপনারা জানেন যদি জুলাই না হতো আজকের এই দিনে এই বিশাল গণজমাট নিয়ে কি আমরা উপস্থিত হতে পারতাম? এটা আমরা স্বীকার করি, কিন্তু স্বীকার করে না আরেক দল, এটা নাম কি? এখন শোনেন, এদের নেতা উনি দেশ থেকে আসার পরে অনেক কিছু বললেন। উনি যার জন্য এই দেশে আসতে পারলেন, এই জুলাই যোদ্ধাদের নাম একটি বড় স্মরণ করতে পারলেন না, তাহলে আমরা তাকে কি বলতে পারি? অকৃতজ্ঞ ব্যক্তি কিনা? যে উপকারী উপকার স্বীকার করে না তাকে আমরা কি বলতে পারি? এখন শোনেন, উনি আমাদের দেশে আসার পরে আমাদের নেতৃবৃন্দ বলছেন যে ওনার নাকি প্ল্যান আছে। আই হ্যাভ এ প্ল্যান, ওনার ভালো প্ল্যান আছে। আমরাও আশাবাদী ছিলাম যদি আসলেন লন্ডন থেকে ভালো প্ল্যান আছে। ওনার যে প্ল্যানের নমুনা আমরা দেখলাম, প্রথম প্ল্যান করছেন উনি আমিরে জামাতের এক্স হ্যান্ডেল হ্যাক করেছেন। এটা কি ভালো প্ল্যান নাকি? যে নেতা এই দেশের আপামর জনতা নেতা আমাদের আমিরে জামাত, যিনি ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই দেশে থেকে জুলুম নির্যাতন সবকিছু স্বীকার করে এই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া উনি ছুটে বেরিয়েছেন, তার এক হ্যান্ডেলকে উনি সতর্ক করে হ্যাক করতে পেরেছেন। ওই নেতার নেতৃত্বে এই বিএনপি আগামী দিনে আমাদের দেশের অধিকারকে হ্যাক করতে পারে, তাই কিনা? যারা আমাদের অধিকারকে সেই মেলে খেলবে, আমরা আজকে প্রস্তুত, তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। আমরা কি প্রস্তুত? আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। এই শ্রীবন্দর খানসামাবাসী সহ সারা দেশ আজকে প্রস্তুত। আমি একটি শুধু আমার শেষ একটু বলি, জুলাই বিপ্লবের পরে আমি পল্টনে রাজনীতি করি, পল্টন জামাতে আমি কাজ করি। সেখানে বিএনপি নেতৃবৃন্দ বাইতুল মোকাররম যে মার্কেটটা আছে, এটা তো সবাই বলে চেনেন না? এই মার্কেটে গিয়ে ঘোষণা দিল যারা আগে 500 টাকা চান্দা দিতে এখন একটু হাতটা বাড়িয়ে দেওয়ার লাগবে। কত? 500 কত? ফুটপাতে যারা বিজনেস করে, ব্যবসা করে, যারা 300 দিত, এদেরকে বললো 500 দেওয়ার লাগবে, তাছাড়া বসতে পারবেন না। আমরা পল্টন জামাত সিদ্ধান্ত নিলাম, আমরা ব্যবসায়ীদেরকে ডেকে বললাম ব্যবসায়ীরা ব্যবসা করবে, জামাত শিবির পাহারা দিবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে বললাম যে নিশ্চিন্তে থাকেন, 1 টাকা ওই চান্দাবাজের হাতে আমরা তুলে দিতে রাজি নই। আমরা সেদিন সিদ্ধান্ত নিয়ে পরপর 3 দিন আমাদের সাথে পল্টন বিএনপির সাথে আমাদের হাঙ্গামা হয়েছে। আমরা পিছপা হয়নি। এ পর্যন্ত বাইতুল মোকাররমের মার্কেটের কোন ব্যবসায়ী 1 টাকাও চান্দা নেয় না। ওরা যেমন লাল কার্ড দেখিয়েছে, আজকে
আমাদের এই আসনের এমপি প্রার্থী এই বিএনপির প্রার্থী উনি বলছেন জুলাই জুন তারা 17 বছর ওনার কার লুঙ্গি এই নেওয়ার জন্য আমরা স্যাক্রিফাইস করেছি। ইনশাআল্লাহ আর স্যাক্রিফাইস নয়, এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এইবার দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই অনেক শুভেচ্ছা। মোল্লা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় জোট চিরিরবন্দর কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের প্রত্যেক রূপসা থেকে পাথুরিয়া শুধু নয়, এই চিরির বন্দর এবং খানসামার মাটি জেগে উঠেছে দাঁড়িপাল্লার পক্ষে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমার বাবা আফতাবউদ্দিন মোল্লা, আমি তার সন্তান। আমাদের পরিবারে আমরা 6টি ভাই 1টি বোন। আমি বেশি কিছু বলতে চাই না, আমি দোয়া নেওয়ার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে এই ময়দানে যদি আমরা তাকাই, এখানে সংখ্যাটা আমরা যুবকদের বেশি দেখতে পাই। আমিও তাদের ব্যাপারে একজন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, গত 15 বছরে আমাদের যে ভোট নামক যে অধিকার, এই অধিকার কি আমরা সঠিক জায়গায় প্রদান করতে পেরেছিলাম? আমিও পারি নাই। তাই আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের ভোট নামক যে অধিকার, এই অধিকার ব্যালট বাক্সে প্রদান করে আমরা যুবক এবং তরুণরা কেউ বাড়ি ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত না ভোটের গণনা শেষ হবে, ফলাফল না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা ভোট কেন্দ্রগুলো পাহারা দেবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমার দু একটি কথা বলাই লাগে। গতকাল এই মাঠের এই মঞ্চে একজন নেত্রী স্থানীয় অপোজিশন পার্টির নেতা বলেছেন আমাদের ফ্যামিলির আমার বড় ভাই নাকি তার কাছে টাকা নিয়ে পালিয়ে গেছেন, তিনি হসপিটালে ব্যবসা করেন। আর এই কথাটার উত্তর দেওয়া উচিত কিনা? আমি খালি বলতে চাই, আমরা আমাদের ফ্যামিলিতে আমার বাবা আফতাবউদ্দিন মোল্লা 26টি মামলার আসামি, আমি নাজমুল হক মোল্লা 7টি মামলার আসামি। যে ভাইয়ের কথা বলেছে সেই ভাইটিও আমার 23টি মামলার আসামি। আমাদের পরিবারে 5 জন ভাই সহ আমরা সকলেই মামলায় জর্জরিত। আমি বলতে চাই, আপনারা যারা এই হিসাবগুলো করেন, আমাদের ফ্যামিলিকে মামলায় জর্জরিত করে শেষ করে দেওয়া হয়েছে। আমরা তো বাড়িতে ঘুমাতে পারি নাই, আমরা কারো সঙ্গে ঠিক মতো উঠা বসা করতে পারি নাই। আমার ভাই দিনাজপুরে একটি ব্যবসা শুরু করেছিল, যে ব্যবসাতে তৎকালীন আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা দিয়ে আমার ভাইয়ের সেই ব্যবসা প্রতিষ্ঠানটিকে দখল করে নিয়েছিল। আর আপনারা বলেন আমার ভাই সেখান থেকে টাকা মেরে পালিয়েছে। খবরদার, আমি একটি কথা বলতে চাই, আফতাবউদ্দিন মোল্লাকে এই চিরির বন্দর মাটি এবং মানুষ সবাই চেনে। আমার বাবার চরিত্র এবং আমাদের পরিবারের সন্তানদের, আমাদের পরিবারের সদস্যদের চরিত্র নিয়ে কেউ হরণ করার চেষ্টা করবেন না। আমরা খুবই সাধারণ ফ্যামিলির সন্তান। আমরা প্রত্যেকেই দিনাজপুরে বসবাস করি। আমার বাবার ব্যাপারে অনেকে অনেক রকম প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমাদের ব্যাপারে বলা হচ্ছে আমার বাবাকে তারা 2বার উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছে। আমরা স্বীকারও করেছি, আমরা বলি 2বার নির্বাচন আপনারা করেছেন, আমরা উপজেলা চেয়ারম্যান হয়েছি। কিন্তু 2001-এ আমি যখন ছোট ছিলাম, আখতারুজ্জামান মিয়া চাচা যেভাবে হোক পিছনের দরজা দিয়ে তিনি নমিনেশনটা বাগিয়ে নিয়ে প্রথম হলুদ পাকা পাঞ্জাবি পরে আমাদের সেই ঘাসিপাড়ার বাসায় এসে আমার আব্বাকে গলা ধরে জড়িয়ে বলেছিলেন, মোল্লা ভাই নমিনেশনটা আমি পেয়েছি। সেদিন যদি আমার বাবা আপনার সাথে এই চিরির বন্দর খানসামায় নির্বাচন না করতেন, মিয়া চাচা আপনি এমপি হওয়ার মুখ দেখতে পেতেন না। কাজেই আমি বলতে চাই, আপনার সাথে যারা আছেন দয়া করে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের সাধারণ জনগণকে আপনারা বিভ্রান্ত করার
চেষ্টা করবেন না। আগামী যে নির্বাচন, এই নির্বাচনে আমি আমার বাবার পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া যে সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন, এই স্বপ্ন দেখেন, তরুণ এবং যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখেন একটি মাদক মুক্ত তরুণ সমাজ উপহার দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি আমি দোয়া চাচ্ছি আমার বাবার জন্য। আপনারা সবাই এখানে যারা আছেন, যারা নাই, প্রত্যেকেই আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সালাম জানাচ্ছি, আমার বাবার পক্ষ থেকে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন। এবং 12 তারিখে সাথী আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি আমার আদাব। ধন্যবাদ জ্ঞাপন করছি চিরিবন্দর খানসামার জননেতা আফতাবউদ্দিন মোল্লার প্রিয় সন্তান জনাব নাজমুল হক মোল্লাকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সমীরণ করছি বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব আব্দুল মুমিনকে। সেক্রেটারি জনাব আব্দুল মুমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য জাতির প্রতি আন্তরিক হল 2004 আসনের একদলীয় জোটের উদ্যোগে আজকে নির্বাচিত সভা। এই সভা করতে সম্মানিত প্রধানমন্ত্রী, বিশেষ অতিথি, সংগ্রামী জনতা, আপনারা কেমন আছেন? গতকাল এই মাঠে আমাদের বিরোধী পক্ষ কিছু নেতা আমাদের জামাত সম্পর্কে এবং আমাদের আফতাবউদ্দিন মোল্লা সম্পর্কে বাজে মন্তব্য করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে যে দলের কথা বলছেন আপনারা, এর জবাব 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। একটা কথা বলতে চাই, জামাত ক্ষমতা আসলে এই চিরিবন্দর খানসামায় একটা উন্নত শহর হিসাবে গড়ে তোলা হবে। ন্যায়, ইনসাফ, নতুন বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে হবে। আফতাবউদ্দিন মোল্লা কোনো বিকল্প নাই। আসুন 22 নির্বাচনে চিরিবন্দর খানসামায় সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদের কাঁধে নিয়ে সেন্টারে আমরা সারা থেকে পাড়া দিয়ে আফতাবউদ্দিন মোল্লাকে জয় করবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্দরবাসী, এই পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য সমীরণ করছি বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার সাবেক সংগ্রামী আমির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার জেলা ইউনিট সদস্য, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা লুৎফর রহমান সাহেবকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা লুৎফর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই দিনাজপুর 4 আসনের দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনে জনসভার এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আজকের এই জনসমুদ্রের মধ্যমণি, আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি, আমাদের এই উপজেলায় দুইবারের নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান, চিরিরবন্দর খানসামার মাটি ও মানুষের নেতা জননেতা আফতাবউদ্দিন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর দিনাজপুর জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, চিরিরবন্দরের কৃতি সন্তান জননেতা রাজিবুর রহমান পলাশ, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সম্মানিত এই চিরিরবন্দর খানসামাবাসী, সম্মানিত ভাইরা,
আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আগামী 12ই ফেব্রুয়ারি ন্যায় এবং ইনসাফ ব্যক্তিগত রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ নেওয়ার জন্য। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ নেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। সম্মানিত ভাইরা, আজকে আমাদের প্রতিপক্ষ দল গতকালকে এই মাঠে তারা জনসভা করেছে আমাদের বিরুদ্ধে, আমাদের প্রার্থীর বিরুদ্ধে নানা রকমের মিথ্যাচার তারা করেছে। আমরা মনে করি আগামী 12ই ফেব্রুয়ারি চিরিবন্দর এবং খানসামার মানুষেরা এই দাঁড়িপাল্লা মার্কার ভোট দিয়ে আপনাদের এই মিথ্যাচারের জবাব দেবে। ঠিক আছে সম্মানিত ভাইরা, আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি যে আসুন দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন পেশার শ্রেণীর মানুষেরা আমরা ঐক্যবদ্ধভাবে আগামী 12ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে গোটা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামীকে যাতে আমরা নির্বাচিত করতে পারি, জামাত ইসলামীকে সরকার গঠন করার মতো আল্লাহ তাআলা যেন এই ধরনের একটা শক্তি সঞ্চয় করার তৌফিক দান করেন এবং 13ই ফেব্রুয়ারি আমরা যাতে একটা সোনালী সূর্যের মুখ দেখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই কাজে অংশগ্রহণ করার এবং আগামী 12ই ফেব্রুয়ারি বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুন, আমিন। এতটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী চিরিবন্দরবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার প্রধান বক্তা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর শহর দিনাজপুর জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, চিরিবন্দরের কৃতি সন্তান, আমাদের প্রিয় নেতা জনাব রাজিবুর রহমান পলাশ। জনাব রাজিবুর রহমান পলাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঐতিহাসিক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার সাবেক আমির, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দিনাজপুর 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, চিরিরবন্দর উপজেলা পরিষদের 2 বারের সাবেক সফল চেয়ারম্যান, চিরিরবন্দর খানসামার মাটি ও মানুষের নেতা, নন্দিত রাজনীতিবিদ, আপনার আমার প্রিয় নেতা জননেতা আফতাবউদ্দিন মোল্লা। আমরা আশা করছি সম্মানিত প্রধান অতিথি অল্প কিছু সময়ের মাঝে মঞ্চে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন 11 দলীয় জোটভুক্ত বিভিন্ন সংগঠনের চিরিরবন্দর খানসামা উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দেশপ্রেমিক জনতা, এই মঞ্চে উপস্থিত, এই সমাবেশে উপস্থিত আমাদের মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, শৃঙ্খলায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা, আমরা একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হলাম আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে চিরিরবন্দরে কোনো রাজনৈতিক
রাজনৈতিক সমাবেশ হিসেবে এটি বৃহৎ একটি সমাবেশে পরিণত হয়েছে, জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি আজকের সমাবেশের চিত্র 12 তারিখের পূর্বাভাস। 12 তারিখে যে অবিস্মরণীয় বিজয় লাভ করতে যাচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেতা আফতাবউদ্দিন মোল্লা চাচা, যার ভালোবাসায় হাজার হাজার মানুষ আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছে, সেই মানুষগুলো 12 তারিখ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের নেতা, মাটি ও মানুষের নেতা আফতাবউদ্দিন মোল্লাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আমরা সৌভাগ্যবান, আমি বলি চিনির বন্দর খানসামার মানুষ সৌভাগ্যবান, আফতাবউদ্দিন মোল্লার মতো আমরা একজন নেতা পেয়েছি। বিরোধী দল নানা কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে, আমরা তার যথোপযুক্ত জবাব দিচ্ছি, চূড়ান্ত জবাব ব্যালটে দেব। সবাই আমরা এবার একটু আমাদের মোবাইলে ফ্ল্যাশ লাইট চালিয়ে প্রধানমন্ত্রী থেকে বরণ করবো। সবাই ফ্ল্যাশ লাইট চালাই। দিনাজপুরে আমের হিমাগার করবেন। 18 সালে নীলফামারীতে মেডিকেল কলেজ হয়েছে, নীলফামারীতে এসে বলছেন তিনি ক্ষমতায় আসলে নীলফামারীতে মেডিকেল কলেজ করবেন। কুমিল্লা ইপিজেড হয়েছে বহু বছর আগে, কুমিল্লার সমাবেশে বক্তব্য দিয়ে বলেন ক্ষমতায় গেলে তিনি কুমিল্লায় ইপিজেড করবেন। ফরিদপুরে সয়াবিন করবেন, সয়াবিনের তেলের উৎপাদন বাড়াবেন। যশোরে তিনি পুরাতন চিনিকলকে চালু করবেন, অথচ যশোরে কোনো চিনিকলই নাই। এই হলো বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের সমাজ রাষ্ট্রকে নিয়ে তার বক্তব্য। আমরা হতাশ হই, একটা রাজনৈতিক শ্রদ্ধাবোধ থাকা উচিত। আখতারুজ্জামান মিয়া তিনি সাবেক এমপি, আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। এই মানুষটি যখন মঞ্চে উঠে মিথ্যা কথা বলে, মিথ্যার পেশাটি নিয়ে বক্তব্য উপস্থাপন করে, আমরা হতাশ হই। আপনি তো এমপি ছিলেন, জামাতের ভোটেই এমপি হয়েছিলেন। জামাতের ভোট সমর্থন ছাড়া আপনার দল এই দেশে কখনো ক্ষমতায় আসতে পারেনি। 91 সালে জামাতের নিঃস্বার্থ সমর্থনে ক্ষমতায় এসেছিলেন। 2001 সালে জামাতের সাথে জোট করে ক্ষমতায় এসেছিলেন। এর বাইরে আপনাদের ক্ষমতা নেই। এই আসলে আপনারা একবার এমপি হয়েছেন জামাতের সমর্থনে, এখন আপনারা জামাতের নেতৃবৃন্দের নামে কুৎসা পান। আমরা বলি আপনাদের রাজনীতিকে একটু বদলান। আপনারা যে রাজনীতি করছেন, এই রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করছে। এই রাজনীতি আর বাংলাদেশে চলবে না, এই রাজনীতি আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আপনারা একটি বৃহৎ দল, যদি আপনারা যে কাজ করেছেন, জামাত বা অন্য কোন দল যদি এই কাজ করত, আপনারা তো এই দলগুলোকে দেশ থেকে তাড়াই দেওয়ার মতো আন্দোলন শুরু করতেন। আপনারা এমন একটা দল, যেই দলের প্রত্যেক দিন চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বক্তব্য দেওয়ার পরেও, হাজার হাজার বহিষ্কার করার পরেও চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারেন নাই আপনারা। 1.5 বছরে বাংলাদেশকে চাঁদাবাজদের বাংলাদেশ বানিয়েছেন আপনারা। গ্রামে গ্রামে চাঁদাবাজ
কৃষক মজুর থেকে শুরু করে কোন শ্রেণী পেশার মানুষ এই চাঁদাবাজদের হাত থেকে নিস্তার পায়নি। আপনারা এমন একটা দল, যে দল সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক, সন্ত্রাসীদের লালন পালন না করলে আপনার দল টিকে থাকে না। এই সন্ত্রাসীরা নিজ দলের 1.5 শতাধিক কর্মীকে খুন করেছে গত 1.5 বছরে। পৃথিবীতে খুঁজে পাবেন না। এক দলের সাথে আরেক দলের মারামারি লাগে, নিজেরা মারামারি, কান্দাকান্দি আর চেয়ার খেলার ঘটনা এই দল ছাড়া পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না। যেই দলের শৃঙ্খলার অবস্থা এই, একটা সভা সমাবেশ ভালোভাবে বাস্তবায়ন করতে পারে না, সভা সমাবেশে তারা নিজ দলের কর্মীদের খুন করে। আমার দূরের ইতিহাস আমরা বলবো না, চিরির বন্দর খানসামায় আক্তার গ্রুপ, কর্নেল গ্রুপের মারামারিতে একজন কর্মী তাদের খুন হয়েছে, শত শত মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। এগুলো জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। যারা নিজ দলের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যর্থ, সেই দল কিভাবে একটা রাষ্ট্র সুশৃঙ্খল ভাবে নেতৃত্ব দিতে পারে? প্রশ্ন আমরা এই দেশের জনতার কাছে রাখলাম। তারা এই দেশের মানুষকে নানান কার্ডের গল্প শোনায়, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আজকে বলেছে 1.5 কোটি প্রবাসীকে তারা প্রবাসী কার্ড দেবেন। আপনার এই কার্ডের রাজনীতি বাংলার মানুষ গ্রহণ করে না। 2001 সালে এসে বলেছিলেন ক্ষমতায় আসলে বেকার ভাতা দেবেন। মানে কি? বেকারদেরকে আরো বেকার বানানোর প্রকল্প ছিল, যদিও এই ভাতা দেয় নাই। এই দল কথা দিয়ে কথা রাখে না, এই দল কথা দিয়ে কথা রাখার কোনো ইতিহাস নেই। এখন ফ্যামিলি কার্ডের গল্প আপনারা শুনতেছেন, কিন্তু এই কার্ডের গোবর যদি আপনারা জানেন তাহলে বুঝবেন শুধু ভোট চাওয়ার রাজনীতি ছাড়া এই কার্ডের মধ্যে আর কিচ্ছু নাই। তারা এদেশের মানুষকে বোকা বানানোর রাজনীতি করছে। মানুষ সচেতন, মানুষ আপনাদের এই অপরাজনীতি ধরে ফেলে, বুঝে ফেলে। রাষ্ট্রের সুবিধা অনেক জনগণের কাছে পৌঁছানোর জন্য নানা কার্ড রয়েছে, প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা রয়েছে, বিধবাদের কার্ড রয়েছে, গর্ভবতী মাতৃদের জন্য কার্ড রয়েছে। নানা কার্ড সব বন্ধ করে, সব বাজেটের টাকা একসাথে করে তারা একটা কার্ড বানাতে চায়, এবং এই কার্ড নাকি ধনী গরিব সবাই পাবে। তাদের নেতারা বলে গ্রামের গরিব মানুষ থেকে শুরু করে তারেক রহমানের স্ত্রী জোবাইদুল ইসলাম ওই কার্ড পাবে। নামটা তাদের নেত্রী, তাদের নেতার স্ত্রীর নামটা ঠিকঠাক উচ্চারণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা বলবো আমরা এই কার্ডের রাজনীতি করছি না। 2000 টাকা দিয়ে এখন কিছু হয় না। একটা পরিবার চালাতে গেলেও 10,000, 15,000, 20,000 টাকার প্রয়োজন হয়। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট ক্ষমতায় আসলে বাংলার প্রত্যেকটা পরিবারকে সমৃদ্ধশালী পরিবার হিসেবে গড়ে তুলবে। প্রত্যেক পরিবারের সদস্যরা যেন, যুবকরা, মা বোনেরা যেন কর্মক্ষম হতে পারে, 10,000, 20,000, 50,000 টাকা আয় করতে পারে, এমন প্রকল্পের ঘোষণা জামাত দিয়েছে। আমার মা বোনদের জন্য আমাদের ঘোষণা। আমার মা বোনেরা এখানে উপস্থিত রয়েছেন, যারা উপস্থিত নেই আপনাদের মাধ্যমে আমরা চাই আমার মা বোনেরা জানুক আমার আয়ের সংসার। আমাদের প্রকল্পের নাম আমার আয়ের সংসার। বিএনপির অপরাজনীতি হলো জামাতকে তারা নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করার চেষ্টা চালিয়েছে, এই চেষ্টা অব্যাহত রেখেছে। অথচ খেয়াল করে দেখবেন আমিরে জামাতের স্ত্রী, তিনি একজন বিশেষজ্ঞ ডক্টর। তিনি তার সন্তানেরা পেশায় নিয়োজিত, জামাতের শীর্ষ নেতাদের ডাক্তারি পেশায় থাকতে দেয় নাই। তার স্ত্রীকে নমিনেশন পর্যন্ত দেয়নি। কারা নারীদেরকে ঘর বন্দি করে রাখতে চায় জনগণের কাছে স্পষ্ট। আমরা বলছি বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসলে আমার মা বোনেরা ঘরে বসে উপার্জন করতে পারবে, ঘরের বাইরে গিয়ে উপার্জন করতে পারবে। আমার যে মা বোন মর্যাদার সাথে ঘরে
ঘরে বসে কাজ করতে চাইবে তার জন্য হস্তশিল্প হ্যান্ডিক্রাফটের কাজ শেখানোর আয়োজন আমাদের থাকবে। সেলাইয়ের কাজ শেখানো হবে, সেলাই মেশিন উপহার দেওয়া হবে। যারা ঘরের বাইরে গিয়ে কাজ করতে চায় মর্যাদার সাথে যেন তারা ঘরের বাইরে গিয়ে সম্মানজনক পেশা বেছে নিতে পারে তার ব্যবস্থা রাষ্ট্র করবে। নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ইতোমধ্যে জামাত অনেক প্রকল্পের কথা বলেছে। শুধু মা বোনেরা তাদের নিরাপত্তার জন্য একটি হেল্পলাইনে কল করে সার্বক্ষণিক সেবা পেতে পারবে। চিরির বন্দর, খানসামা সহ বড় বড় বাজারগুলোতে এমন একটি পিলার সিস্টেম থাকবে যেখানে সুইচে চাপ দিলেই ইমার্জেন্সি সাপোর্ট সেন্টার থেকে আমার মা বোনদেরকে সহযোগিতা করার জন্য সাপোর্ট চলে আসবে। এমন নানামুখী প্রকল্প জামাত গ্রহণ করেছে। একটি সমাজের শক্তি হলো যুবকেরা।